অনেক হত্যাকাণ্ডের ঘটনা এর আগে শুনলেও মরিচঝাপির ঘটনা শুনলে গা শিউরে উঠবে আপনারও। বুঝবেন রাজনীতির আড়ালে আবডালে মানুষের হিংস্রতা। তাহলে শুরু করা যাক আজকের রহস্যের উপাখ্যান। এপার বাংলা ওপার বাংলা নিয়ে বাঙালিদের একটা সফট কর্নার আছে। কখনো শুনবেন কেউ কাঁদছে আমাগো দেশ বলে, কখনো আবার কেউ গাল দিচ্ছেন ওরা তো কাঁটাতার পেরিয়ে আসা বলে, ওরা উদ্বাস্তু ইত্যাদি নিয়ে। সত্যি, বিশ্বকে কাঁটাতার দিয়ে যখন ভাগ করাই হয়েছে, তখন মানুষ পাখি আর যায় কই? এখনও বিশ্বের অন্যতম মূল সমস্যা হল উদ্বাস্তু বা শরণার্থী। যুদ্ধের কারণে ঘর ছাড়া মানুষেরা দল বেঁধে একটু সুস্থ ভালো জীবনের আশায় পাড়ি জমাচ্ছেন মাইলের পর মাইল। অন্য দেশে বেনিয়মে ঢুকে পড়ে আইনের খাতায় নাম না তুলেই নামহীনভাবে জীবন পার করে দিচ্ছেন। জানেন এই মুহূর্তে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে কতজন মানুষ শরণার্থী জীবনযাপন করছেন? সংখ্যাটা শুনে চমকে যাবেন আপনিও। প্রায় 5.5 মিলিয়ন মানুষ এই মুহূর্তে বিভিন্ন দেশে বেঁচে রয়েছেন শুধুই সিরিয়ার শরণার্থী পরিচয়ে। রোহিঙ্গাদের নাম শুনেছেন নিশ্চয়ই। এই মুহূর্তে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা 1.1 মিলিয়ন। এই উদ্বাস্তু সমস্যার মুখোমুখি হয়েছে ভারত উপমহাদেশও। বলা ভালো, বাংলায় স্বাধীনতার পর দেশভাগ যে উদ্বাস্তু সমস্যার জন্ম দিয়েছিল, সেই সমস্যা আজও রয়ে গিয়েছে। তবে কোনো দেশই যে আসলে শেষ পর্যন্ত এই উদ্বাস্তু মানুষগুলিকে জীবনযাপনের সুবন্দোবস্ত করে দিতে পারেনি, এই কথা সকলেরই জানা। তবে শোনা যায় এই উদ্বাস্তুদেরই ফের একবার ভিটেমাটি ছাড়া করতে এক নৃশংস পন্থা অবলম্বন করেছিল তৎকালীন জ্যোতি বসু সরকার। হ্যাঁ, আমাদেরই বাংলার প্রাক্তন সরকার। সেই রক্তাক্ত ইতিহাস আজও মরিচঝাপি হত্যাকাণ্ড নামেই পরিচিত। ঠিক কিভাবে হত্যা করা হয়েছিল কয়েক হাজার মানুষকে, সেই ঘটনাই আজ জানাবো আপনাদের। প্রথমে 1947-এর দেশভাগের ফলে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা ও পাঞ্জাবের কাঁটাতার পেরিয়ে প্রচুর পরিমাণে শরণার্থী এই দেশে চলে আসেন। আর তারপরেই আসে 1971-এর ভয়াবহ মুক্তিযুদ্ধ। এই সময় পাক হানাদারদের হাত থেকে রক্ষা পেতে প্রচুর পরিমাণে হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে এপার বাংলায় পালিয়ে আসেন। এর ফলে গোটা বাংলা জুড়েই মাথা চাড়া দিয়ে ওঠে অতিরিক্ত শরণার্থী পুনর্বাসনের সমস্যা। এর মধ্যে বড়লোক বা মধ্যবিত্ত হিন্দু উদ্বাস্তুরা টাকার জোরে কলকাতা আর তার আশেপাশের অঞ্চলে নিজেদের জায়গা করে নিতে পারলেও বিপদে পড়েন প্রচুর গরিব শরণার্থী। তাদের কোনো মতেই পশ্চিমবঙ্গের বুকে থাকতে দেয়নি বাংলার সরকার। পুনর্বাসনের নামে তাদের পাঠিয়ে দেওয়া হয় দণ্ডকারণ্যে। এই দণ্ডকারণ্য মূলত উড়িষ্যা ও মধ্যপ্রদেশের চরম পাথুরে আর জনমানবহীন এলাকা বলেই পরিচিত। এমন জায়গায় পুনর্বাসনের নামে পাঠিয়ে শত শত হিন্দু শরণার্থীকে এক নাম না জানা বিপদের মুখে যেন ঠেলে দেয় পশ্চিমবঙ্গ সরকার। কালচারাল ডিফারেন্স, ভাষাগত সমস্যার পাশাপাশি দণ্ডকারণ্যের ঘন জঙ্গলে খাবার জোগাড় করা এক কঠিন কাজ। শুধু খাবার দাবার নয়, স্বাস্থ্য পরিষেবা বলেও কোনো বস্তু ওই অঞ্চলে পাওয়া যেত না। এই অবস্থায় 1977 সালে হাত বদল ঘটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে। ক্ষমতায় জিতে সরকার গড়ে বামফ্রন্ট সরকার। এরপরেই রাজ্যের মন্ত্রী রাম চ্যাটার্জি দণ্ডকারণ্যে এই শরণার্থীদের ক্যাম্পে যান। এই ক্যাম্প পরিদর্শনে গিয়েই তিনি সমস্ত শরণার্থীদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার মিথ্যে আশ্বাস দিয়ে আসেন। যদিও সরকারের তরফ থেকে তাদের ফিরিয়ে আনার কোনো উদ্যোগই দেখা যায়নি। 1978 সালে দণ্ডকারণ্যের ক্যাম্পে হঠাৎ করে ম্যালেরিয়ার বাড়াবাড়ি শুরু হয়। অর্ধেক দিন না খেতে পাওয়া মানুষগুলোর কাছে ওই এলাকায় ওষুধ জোগাড় করা ছিল যেন এক বিলাসিতা। তাই প্রায় 1.5 লাখ শরণার্থী দণ্ডকারণ্যের ক্যাম্প ছেড়ে ফের বাংলায় ফিরে আসা শুরু করেন। এই সময় তাদের বাংলার নাগরিকত্ব বা স্থায়ী থাকার জায়গা দিতে একদমই নাকচ করে দেয় ক্ষমতায় থাকা জ্যোতি বসুর সরকার। পুলিশ পাঠিয়ে লাঠিচার্জ করে তাদের পশ্চিমবঙ্গে ঢোকা আটকানোর সমস্ত রকম চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে।
তবুও পুলিশি নজরদারি পেরিয়ে কিছু সংখ্যক উদ্বাস্তু বাংলায় ঢুকে পড়েন একটু সুস্থ জীবনের সন্ধানে। বাংলায় ফেরত আসা এই শরণার্থীরাই সরকারের নজর এড়াতে বেছে নেন সুন্দরবন এলাকার এক নির্জন দ্বীপ মরিচঝাপিকে। মরিচঝাপিতে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ঘন জঙ্গল পরিষ্কার করে আর বাঁধ তৈরি করে থাকার জায়গা করে নেন এই উদ্বাস্তুরা। এমনকি নিজেদের জীবিকার তাগিদে মাছ চাষও শুরু করে ফেলেন। ধীরে ধীরে নিজেদের জন্য একটি সুস্থ স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন এই মানুষগুলো। তবে সুন্দরবনকে ঘোষিত সংরক্ষিত বনাঞ্চলে হিন্দু উদ্বাস্তু শরণার্থীদের এই পুনর্বাসন একদমই পছন্দ হয়নি বামফ্রন্ট সরকারের। এমনকি মরিচঝাপিতে হিন্দু উদ্বাস্তুদের এই আশ্রয় নেওয়াকে আইনের অমান্যতা বলেও বিবৃতি দেয় এই সরকার। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নির্দেশে মরিচঝাপি থেকে উদ্বাস্তু তাড়ানোর কাজ শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি। কোরানখালী নদীতে রাতারাতি পুলিশি পাহারা বসিয়ে দেওয়া হয় যাতে মরিচঝাপির উদ্বাস্তুরা নদী পেরিয়ে পাশের কুমিরখালী গ্রাম থেকে খাবার, জল বা ওষুধ কিনে আনতে না পায়। অর্থাৎ এক কথায় মরিচঝাপির মানুষদের যেন পুরোপুরি গৃহবন্দী করে রেখেছিল এই সরকার। মরিচঝাপির ঘটনায় বেঁচে ফিরে আসা ও সরকারের নির্যাতনের অন্যতম সাক্ষী নারায়ণ মণ্ডলের কথাতেও উঠে এসেছে এই দিনগুলির কথা। তিনি জানিয়েছিলেন কিভাবে রাতারাতি ৩০ থেকে ৩৫টি পুলিশের লঞ্চ পুরোপুরি ঘিরে ফেলে ওই ছোট্ট দ্বীপটিকে। এমনকি কুমিরমারি থেকে খাবার জল পর্যন্ত আনতে যাওয়ার মতো পরিস্থিতি রাখা হয়নি। সেই সময় খিদের জ্বালায় নারকেলের পাতা আর ঘাস খেতেন ওই হিন্দু শরণার্থীরা। এমনকি পুলিশের বিরুদ্ধে ছোট বাচ্চাদের খালের কুমিরের মুখে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো বীভৎস অভিযোগও রয়েছে। শেষ পর্যন্ত খাবার, জল আর ওষুধ আনতে মরিয়া হয়ে ওঠেন ওই শরণার্থীরা। মহিলাদের ওপর পুলিশ আক্রমণ করবে না এই ভাবনা থেকে একটা নৌকাতে ১৬ জন মহিলাকে কুমিরমারি গ্রামে পাঠানোর চেষ্টা করেন মরিচঝাপির বাসিন্দারা। তবে পুলিশের একটি লঞ্চ নদীর মাঝপথেই নৌকাটিকে ডুবিয়ে দেয়। যদিও মরিচঝাপির বাসিন্দাদের তৎপরতায় ১৪ জন মহিলাকে নদী থেকে বাঁচানো গেলেও ২ জন মহিলা নিরুদ্দেশ হয়ে যান। কিছুদিন পর বাগনানের জঙ্গল থেকে উদ্ধার করা হয় ওই ২ নারীর মৃতদেহ। তাদের দুজনের শরীরেই ছিল শারীরিক নির্যাতনের চিহ্ন। এরপরেই আসে সেই ভয়ঙ্কর দিন ১৯৭৯-র ৩১শে জানুয়ারি। এই বন্দি দশা থেকে মুক্তি পেতে পুলিশদের ক্যাম্পে হামলা করে শরণার্থীরা। এরপরেই পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এমনকি নৌকাতে করে পাশের কুমিরমারি গ্রামে পালাতে গিয়েও নৌকায় পুলিশি আক্রমণের মুখোমুখি হতে হয় অনেককে। এরপর মরিচঝাপে শরণার্থীদের লাশগুলো নদীর জলে ফেলে দেয় পুলিশ ও সিপিএম কর্মী সমর্থকরা। এই ঘটনার পরে দেশ জুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে সরকারের বিরুদ্ধে। ঘটনার ঠিক ১৫ দিন পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রয়োজনীয় খাবার, জল ও ওষুধ সমেত ডাক্তার ও একটি টিম মরিচঝাপতে প্রবেশ করে। কি ভাবছেন, বামফ্রন্ট সরকারের নৃশংসতা এখানেই শেষ হয়ে গিয়েছিল? একদমই না। দ্বীপ বন্দি করে এবং গুলি চালিয়েও যখন সমস্ত শরণার্থীকে দ্বীপ ছাড়া করা যায়নি, তখন অন্য পন্থা অবলম্বন করেন জ্যোতি বসু সরকার। এই ঘটনার ৫ মাস পর অর্থাৎ মে মাসে গায়ের জোরে এই দ্বীপ খালি করার চেষ্টা করে সরকার। এমনকি এই সময় সংবাদ মাধ্যমের মরিচঝাপিতে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরেই পুলিশের সাহায্যে মে মাসের ১৬ তারিখ মরিচঝাপিতে ঢুকে পড়ে অগুন্তি সিপিএম পার্টি ক্যাডার। রাতের অন্ধকারে দ্বীপটির প্রায় ৩০০ পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এই সিপিএম কর্মীরা। জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয় অসংখ্য মানুষকে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর বেঁচে থাকা সর্বহারা মানুষগুলোকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় মলকানগিরি, মানা, কুরুত এবং আদিলাবাদের মতো জায়গায়। আর কিছু মানুষ পালিয়ে গিয়ে আশ্রয় নেন গোসাবা, পিয়ালি এইসব এলাকায়। সরকারের এই সুপরিকল্পিত গণহত্যার বলি হয়েছিলেন প্রায় ১,০০০ জন মানুষ। পুলিশ ও সিপিএম সমর্থনকারী ক্যাডারদের হাতে ধর্ষণ, শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বহু মহিলা ও কিশোরীরা।
শুধুমাত্র মাথা গোঁজার ঠাঁই খুঁজতে এসে নরক যন্ত্রণার মুখোমুখি হয়েছিলেন কাঁটা তার পেরিয়ে আসা এই মানুষগুলো। সিপিএম রাজত্বের ৩৪ বছরের অন্যতম কালো ইতিহাস এই মরিচঝাঁপি হত্যাকাণ্ড, যার দায় আজীবন বয়ে বেড়াতে হবে সিপিএম সরকারকে। এখনও এর ভিতরেই লুকিয়ে আছে আরও অজানা রহস্য। আপনি বা আপনারাও কি জানতেন এর সম্পর্কে? মরিচঝাঁপি হত্যাকাণ্ড সম্পর্কে আপনার মতামত কি? ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।